প্রিয় বন্ধুরা, আজকে আমি বাসযোগে ছুটে চলেছি রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে। আমার একটু দূরে লক্ষ্য আছে, অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জে আমরা থাকবো না, চাঁপাইনবাবগঞ্জ থেকে আরও একটু এগিয়ে যাব এবং কিছু রোমান্টিক একটি প্লেসে আমরা হাজির হব এবং যেখানে পৌঁছলে সত্যি মনটা ভালো হয়ে যায়। দিগন্ত বিস্তৃত কিছু জায়গা আছে, একটা সুন্দর ব্রিজ, একটি স্টেশন, শহর, সব কিছু মিলিয়ে একটা সুন্দর জায়গায় আমরা যাব। তো তার আগে এই মুহূর্তে আমি চাঁপাইনবাবগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে বাসের মধ্যে অবস্থান করছি। রাজশাহী ছেড়ে দিয়েছে বেশ কিছুক্ষণ আগেই। একটি সাধারণ বাস, কিন্তু বাসটি খুব ভালো সার্ভিস দিচ্ছে এবং ছুটে চলেছে। আমরা দুপাশের সৌন্দর্য উপভোগ করতে করতে রাজশাহী ছেড়ে ধীরে ধীরে চাঁপাইনবাবগঞ্জের পথে এগিয়ে চলেছে। রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের দূরত্ব আনুমানিক 50 কিলোমিটার। আমরা এই সফরে সরাসরি বাস স্ট্যান্ড পর্যন্ত চলে যাব এবং সেখান থেকে পরবর্তী গন্তব্যে যাওয়ার জন্য ভিন্ন যানবাহন ব্যবহার করব। রাস্তার একটু সম্প্রসারণের কাজ চলছে, যে কারণে রাস্তায় মাঝে মাঝে এমনি করে একটু বাধার সম্মুখীন হচ্ছি, আমরা একটু জ্যামে পড়ছি। তবে এটি অবশ্যই ভবিষ্যতের ভালোর জন্য। দেখতে পাচ্ছি বরেন্দ্র ইন্ডাস্ট্রিয়াল পার্ক নামে একটি গেট এবং এর ভিতর দিয়ে এগিয়ে গেলেই সামনে যে বিশাল বড় নীল রঙের একটি শেড দেখা যাচ্ছে, এটি প্রাণ কোম্পানির একটি অ্যাগ্রো ফার্ম। আমি ঠিক জানি না দুটো রিলেশনটা কি, বাট এখানে প্রাণের কোম্পানি হিসাবে এটি বেশি পরিচিত। প্রাণ বাংলাদেশের অন্যতম সেরা একটি কোম্পানি, যারা সব ধরনের পণ্য উৎপাদন করে, বিশেষ করে খাদ্যপণ্য তো বটেই, এবং তারা বাংলাদেশ সহ বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশে খাবার তারা রপ্তানিও করে এবং যথেষ্ট চাহিদা আছে তাদের পণ্যের। যাই হোক, এটি আমাদের দেশের একটি গৌরব। আমরা এগিয়ে চলেছি এই কোম্পানি ছেড়ে আরও সামনের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার কাজ চলছে এবং খুব সম্ভবত রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে বলে সম্ভবত এই সমস্ত এলাকায় পানি জমে বা কোনো কারণে ঢালাইয়ের ব্যবস্থা করা হচ্ছে। আমরা ছুটে চলেছি রাজশাহী ছেড়ে বিভিন্ন ছোট ছোট এলাকা, যেমন গোদাগাড়ি বা অন্যান্য এলাকা ছেড়ে চাঁপাইনবাবগঞ্জ শহরের উদ্দেশ্যে। আমরা আর অল্পক্ষণের মধ্যেই চাঁপাইনবাবগঞ্জ শহরে ঢুকে পড়ব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা বিশ্ব রোডের মাথায় চলে এসেছি। এখানে বাম পাশে বেশ কিছু রেস্টুরেন্ট রয়েছে, ডান পাশে টিকিট কাউন্টার আছে বাসের, আর বাম দিকে যে ট্রাকটি আসছে এটি মূলত আসছে সোনা মসজিদ রোড, যেটি সেই রোড ধরে, অর্থাৎ এটি এই এলাকার ন্যাশনাল হাইওয়ের একটি পার্ট। এবং এই বাম পাশ দিয়ে কিছু দূর এগিয়ে গেলেই মহানন্দা নদীর উপরে সেই বড় ব্রিজটি আমরা দেখতে পাই এবং তারপরে এখান থেকে চলে গেছে সোনা মসজিদ চেকপোস্ট বা বর্ডার পর্যন্ত, যেদিক দিয়ে মালদা যেতে হয়। আমরা নেমে পড়েছি বাস থেকে এবং এই যে আলাউদ্দিন হোটেল অ্যান্ড সুইট মিট বা রেস্টুরেন্ট, এইখানে আমরা চলে এসেছি। এবং মজার ব্যাপার, এটি দুপুরবেলা ছিল। সেই সময় বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি খাবার বা বাঙালির জনপ্রিয় একটি খাবার জিলাপি ভাজা হচ্ছিল। দেখুন তেলের মধ্যে কি করে জিলাপিকে পেঁচিয়ে পেঁচিয়ে ভাজা হচ্ছে। এটি আপামর বাংলাদেশের সমস্ত জনগণই জানেন কি করে এই জিলাপি ভাজতে হয় বা জিলাপি ভাজে। ছোটোবেলা থেকে এটি আমাদের প্রাণের খাবার, বাঙালির অত্যন্ত প্রিয় খাবার। দেখুন জিলাপিগুলোকে ভাজার পরে চিনির শিরার মধ্যে ওদের সাঁতার শেখানো হচ্ছে। চিনির শিরায় ডুবিয়ে ওদেরকে বেশ কিছুক্ষণ রেখে দেওয়া হবে। তারপরে এই সাঁতার শেখানোর পরে, অ্যাকচুয়ালি সাঁতার শেখানোর কারণটা হচ্ছে এই যে কিছুক্ষণ পরেতে ওদের মানুষের পেটের মধ্যে ঢুকতে হবে এবং তারা পেটের মধ্যে গিয়ে পাকস্থলী সহ অন্যান্য এলাকায় সাঁতার কাটবে। যাই হোক, এটি খুব হাসির জন্য একটি ফানি কথা বললাম বন্ধুরা। মাঝে মাঝে একটু হাসতে হয়, জীবনের জন্য হাসির প্রয়োজন। এই রেস্টুরেন্টটা আমার খুব ভালো লেগেছে একটি বিশেষ কারণে, এখানকার প্রত্যেকটি খাবারের মান আমার কাছে খুব ভালো লেগেছে। 2 নম্বর কথা হলো এই রেস্টুরেন্টের ভিতরে প্রচুর মিষ্টির সংগ্রহ রয়েছে। দেখুন কত ধরনের মিষ্টি তারা সংগ্রহ রাখে এবং তাদের সুনাম আছে। এই মিষ্টিগুলোর যথেষ্ট সুনাম আছে, নামডাক আছে, মিষ্টির কোয়ালিটিও ভালো। আমরা একটু ভিতরের দিকে ঢুকবো এবার। দেখুন তাদের কিচেনে আমরা অনুমতি নিয়ে তাদের কিচেনে ঢুকেছি। আমার দেখতে খুব ভালো লাগলো এই জন্য যে অত্যন্ত সাজানো গোছানো বিরাট বড় এরিয়া নিয়ে ভিতরের কিচেন এরিয়াটি। এখানে ভাতের সঙ্গে অনুষঙ্গ হিসাবে বিভিন্ন ভর্তা, মাছ, মাংস সহ নানাবিধ উপকরণ তারা সাজিয়ে রেখেছে, যাতে ক্রেতারা আসলে সঙ্গে সঙ্গে পরিবেশন করতে পারে।
এই পাশে রান্না করা খাবার রেখে দেওয়া আছে, বড় বড় চুলা, ভাত বেড়ে সাজিয়ে রাখা হয়েছে বড় পাত্রে। দেখুন ভিতরে কত বড় জায়গা। ওরে বাবা, এখানে কি ভাজা হচ্ছে? ভাজা পোড়া না, সিঙ্গাড়া, হ্যাঁ সিঙ্গাড়াই মনে হচ্ছে, সিঙ্গাড়া ভাজা হচ্ছে বড় চুলায়। আমরা আরও ভিতরে ঢুকে যাচ্ছি। দেখুন এইখানে প্রচুর মিষ্টি বানিয়ে রাখা হয়েছে, অনেকগুলো গামলায় বিভিন্ন ধরনের মিষ্টি তারা বানিয়ে রেখেছে। সব মিলিয়ে কিন্তু খানিকটা সময় আমরা এখানে কাটালাম, একটু খাবার টাবার খেয়েছি, নানাবিধ খাবার টাবার খেয়ে আবার এগুলো দেখলাম, দেখে তাদের অনুমতি নিলাম। এই যে রাস্তাটি দেখছেন, এই রাস্তাটি ধরেই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আমরা একটা সিএনজিতে উঠে পড়েছি এবং এই সিএনজির সঙ্গে চুক্তি হয়েছে তিনি আমাদের রহনপুরে নামিয়ে দেবেন। বন্ধুরা, বলতে চাচ্ছিলাম না, কিন্তু মুখ ফসকে বেরিয়ে গেল যে আমরা রহনপুরের দিকে যাচ্ছি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, চাঁপাইনবাবগঞ্জের আমের বাগানের ভিতর দিয়ে পিচঢালা রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি রহনপুরের দিকে। বাম দিকে মহানন্দা নদীর পাড় এবং সবুজ শ্যামল বাংলা মায়ের কোল। সত্যি কথা বলতে গিয়ে রাস্তায় বেরোলেই যেন অদ্ভুত একটা প্রশান্তি আমাকে পেয়ে বসে যখন আমি দেখি আমার দুপাশে সবুজ গাছপালা। যাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ এবং রহনপুরে তারা নিশ্চয়ই এই জায়গাটি সম্পর্কে আর নতুন করে কিছু বলার অপেক্ষা আমার থাকবে না, কিন্তু যারা এই এলাকায় আসেননি তারা এই এলাকার ভূ প্রকৃতি কেমন, এই এলাকায় কী ধরনের গাছপালা জন্মে সেগুলো অবশ্যই দেখতে পাবেন এবং অভিজ্ঞতা প্রাপ্ত হবেন। এখানে একটি নদীর অবয়ব আমরা দেখতে পাচ্ছি, হয়তো কোনো একটি খালও হতে পারে, বাট এটি বেশ গভীর। যাই হোক, যেটা বলছিলাম সেটা হলো কোনো একটি জনপদের ভিতর দিয়ে যখন আমরা ভ্রমণ করি তখন সেই জনপদের মানুষ, তাদের পোশাক, সেখানে কী কী যানবাহন চলে, অথবা দুপাশের ছোটোখাটো যে রেস্টুরেন্টগুলো থাকে সেখানে কী ধরনের খাবার পরিবেশিত হয়, আমরা সবই দেখতে পাই এবং এটিই হচ্ছে জীবনের জন্য চরম অভিজ্ঞতা। আমাদের মাঝে মাঝে এই অভিজ্ঞতা লাভ করা খুব জরুরি, না হলে জীবনটা খুব একঘেয়েমি হয়ে যায় এবং একঘেয়েমি জীবন মোটেই আনন্দদায়ক জীবন নয়। দেখুন, আমবাগানের ছায়ায় ঘেরা সুন্দর এই জায়গাটি কতই না প্রাণ জোড়ানো, কতইটা মনোমুগ্ধকর। আমরা এগিয়ে চলেছি রহনপুরের উদ্দেশ্যে। বাম দিকে, ডান দিকে, দুদিকেই কোথাও কোথাও পুরনো আমের বাগান, কোথাও কোথাও আবার ছোট ছোট আমের বাগান। পুরনো আমের বাগান কেটে ফেলে কোথাও নতুন চারা রোপণ করে বাগান তৈরির চেষ্টা চলছে। আমরা জনপদের ভিতর দিয়ে গোমস্তাপুর এলাকা বা চাঁপাইনবাবগঞ্জের এবং গোমস্তাপুরের সীমান্তবর্তী যে এলাকাটি সেটি অতিক্রম করলাম। এখানে বাম পাশে বিশাল ধানের ক্ষেত আমরা দেখতে পেলাম, সবুজ রঙের, তার মধ্যেও আমের বাগান। অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জ এলাকাটা যেহেতু আমের জন্য বিখ্যাত, এখানে আমকেই প্রাধান্য দেওয়া হয় সবচেয়ে বেশি এবং এর ফাঁকে ফাঁকে ফসল আবাদ করার সুযোগ থাকলে সেটি করা হয়। আমরা চলতে চলতে পৌঁছে গেছি অদ্ভুত সুন্দর একটি জায়গায়, যদিও এই সৌন্দর্যটা কিছুটা ম্লান হয়েছে এই যে গোবরের তৈরি এই কুণ্ডলি বা এই জ্বালানি উপকরণগুলো শুকানোর জন্য। যাই হোক, আমরা লেকটাকে দেখি, অসাধারণ সুন্দর সবুজ আবহ একটি জল এবং এটিকে স্থানীয় ভাষায় দামস বলা হয়, যেটি আসলে মহানন্দা নদী থেকেই বিচ্ছিন্ন হয়ে একটি জলাধার, বিশাল বড় একটি জলাধার যেখানে মাছ চাষ করা হয় এবং চোখ জোড়ানো চারপাশে সবুজ প্রকৃতি। আমাদের এটি সাধারণ একটি অভ্যাস যে এই ঘুঁটে বা গোবর দিয়ে তৈরি জ্বালানি তৈরি করা হয়, যেটি আমাদের কাঠের উপরে অনেকটা চাপ কমায় অবশ্য। যাই হোক, আমরা এই লেকের পাড় ধরে আবার এগিয়ে চললাম রহনপুরের উদ্দেশ্যে। কী যে সুন্দর লাগছিল বাম দিকের এই লেকটি, মনে হচ্ছিল অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে থাকি, কিন্তু থাকা তো আর হয় না। কোথাও যেতে গেলে এক জায়গায় দীর্ঘক্ষণ থেমে থাকলে অ্যাকচুয়ালি যাওয়াটা বিঘ্নিত হয়। তো আবার আমরা চলতে শুরু করেছি। লেকটিকে ছাড়তে চাচ্ছিলাম না বলে বারবার দেখা দিচ্ছে, ঘুরে ফিরে রাস্তার পাশে এসেই দাঁড়াচ্ছে। কি অপূর্ব মায়ায় যেন আমাদের বেঁধে ফেলেছে লেকটি, অপূর্ব সুন্দর। সত্যি কোথাও কোথাও এমনি জিনিস আমাদের দৃষ্টি আকৃষ্ট করে, আমাদেরকে থেমে যেতে বাধ্য করে। আমরা আমবাগানের ভিতর দিয়ে গ্রাম বাংলার জনপদ
এই জনপদের ভিতর দিয়ে আমরা এগিয়ে চলেছি। এটি গৌড়ের একটি প্রাচীন জনপদ। আপনারা জানেন যে এই চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে আর মাত্র অল্প কিছু 40-45 কিলোমিটার দূরে গেলেই সোনা মসজিদ বর্ডার, সেখান থেকে আরেকটু এগোলেই মালদা। এই গোটা জনপদটি গৌড়ের জনপদ নামে পরিচিত। আসলে স্থানীয় বাড়িঘর এবং তাদের চালচিত্র। বাম দিকে দেখুন আবার প্রকৃতি হাতছানি দিচ্ছে, সবুজ, তার মাঝে পানি, মাঝে মাঝে চোখ জুড়িয়ে যাচ্ছে এই বিস্তীর্ণ সবুজ ধান ক্ষেত দেখতে। খুব সম্ভবত চলতে চলতে আমরা গোমস্তাপুর বাজারে এসে ঢুকে পড়েছি। আসলে আমি যেখানে যাচ্ছি সেই রহনপুর একটি শহর, একটি স্টেশন বটে, বাট সেটি গোমস্তাপুর থানার আওতায়। আর সেই থানা সদর বা গোমস্তাপুর জায়গাটি এটি। এখান থেকে বাম দিকে যে রাস্তাটি বেরিয়ে গেল সেটি কানসাট যাওয়া যায় এদিক দিয়ে, আর ডান দিকে যে রাস্তাটি এখান থেকে 7 কিলোমিটার দূরে রহনপুর মূল শহর। আর এই গোমস্তাপুর থানার হেডকোয়ার্টার হিসেবে পরিচিত রহনপুর, সেখানেই উপজেলার কার্যক্রম থেকে শুরু করে অন্যান্য কার্যক্রমগুলো পরিচালিত হয়। দেখুন আমের বাগান, কি চমৎকার আমের বাগান। ছোট ছোট আম গাছ, যদিও এগুলোতেই প্রচুর আম ধরে, এগুলো ধীরে ধীরে এক সময় বড় হবে। এই বাগানটি অনেক পুরনো, অনেক বড় বড় গাছ এখানে বাম দিকে আমরা দেখতে পাচ্ছি, এবং এই পুরনো বাগানটি অতিক্রম করে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। ঘর থেকে মাঝে মাঝে বের হতে হয়। ঘরের মধ্যে সবসময় পড়ে থাকলে ঘরকেই চেনা যায়, ঘরের বাইরে কিছু চেনা যায় না, তাই আমরা ঘর থেকে মাঝে মাঝে বেরিয়ে পড়ি। বন্ধুরা, আমরা রহনপুর শহরে ঢুকে পড়েছি। এইখানে ইউসুফ আলী কলেজ বলে সরকারি একটি কলেজ আছে, বেশ পুরনো কলেজ। অনেক আগে আমি যখন ইউনিভার্সিটির ছাত্র তখন এই কলেজে একদিন ক্লাস করেছিলাম, এবং কেন জানি না ফিলসফির ক্লাসে ঢুকে পড়েছিলাম, এবং আমার সাবজেক্টও ফিলসফি। সব মিলিয়ে আমার ইউসুফপুর কলেজের স্মৃতিটি আজও মনে ভাসে। এই রহনপুরে আমার খালার বাড়ি, আপন খালার বাড়ি, যে কারণে আমি ছোটোবেলা থেকে, আমি যখন স্কুলে পড়ি তখন থেকে এই রহনপুরে প্রচুর আসি, এবং এসে করতাম কি, এই যে স্টেশন পার হয়ে দূরে নদী আছে, নদীর উপরে সেই ব্রিজের উপরে গিয়ে বসে থাকতাম, তারপরে আবার হেঁটে হেঁটে এই প্রসাদপুরে ফিরে আসতাম। তো এটি আমার পুরনো স্মৃতি বিজড়িত একটি জায়গা। আমরা স্টেশনের পাশ দিয়ে যে চিকন রাস্তাটি সেটি ধরে এগিয়ে চলেছি। আমাদের সিএনজিটি এটি এই দিক দিয়ে পেঁচিয়ে রেল লাইন ক্রস করে স্টেশনে আসবে, বাট সামনে গিয়ে আমরা ব্রিজটি দেখার জন্য একটু অবশ্যই থামব। এই রেল লাইনটি সামনের দিকে যেটি দেখতে পাচ্ছেন সেটি সোজা চলে গেছে সিংগাবাদ তথা মালদা। আমরা এই রেল লাইন উপর দিয়ে হেঁটে হেঁটে ব্রিজের দিকে যাচ্ছি। অ্যাকচুয়ালি এখানকার মূল আকর্ষণ হচ্ছে এই ব্রিজটি। এটি পুনর্ভবা নদীর উপরে প্রতিষ্ঠিত। এখানে পুনর্ভবা এবং মহানন্দা নদী মিলিত হয়েছে, এবং এই যে পুনর্ভবা নদী লেখা আছে, নদীর দৈর্ঘ্য 12 কিলোমিটার। যাই হোক, তো এই নদীর পানিটি দেখুন, এটি অসাধারণ সুন্দর একটি নদী, অনেক গভীর, এবং এই যে ব্রিজের উপর দিয়ে পাটাতন অর্থাৎ কাঠ বিছানো আছে, এর উপর দিয়ে খুব সাবধানে হেঁটে যেতে হয়। এটি রোমাঞ্চকর একটি জায়গা। আপনি যদি কখনো না যান, একবার যাবেন। অত্যন্ত রোমাঞ্চকর, এই জন্য খুব হিসেব করে পা ফেলতে হবে। পাটি স্লিপ করে গর্তে পড়ে গেলে আপনি নদীতে পড়ে যেতে পারেন। দুপাশে রেলিং নেই, অথচ নদীটি দেখতে অনেক সুন্দর, এবং নদীর দুপাশের যে সবুজ বাগানগুলো বা গাছগুলো সেগুলো আপনাকে টানবে একবারে চুম্বকের মতো। আপনি ডানে বামে যেদিকেই তাকাবেন, অসাধারণ সুন্দর এই জায়গাটি। দেখতে থাকুন, উপভোগ করুন, এবং একবার এই এলাকাটি বেড়ানোর প্ল্যান করুন। দেখুন পানির রং, দেখুন অসাধারণ অসাধারণ সুন্দর দুপাশের পরিবেশ। এবং বাম দিকে একটি মজার জায়গা দেখুন, এখানে নেপালের মতো বা অন্যান্য এলাকার মতো এই উঁচু পাড় কেটে কেটে
এখানে 3 স্তর বা 4 স্তর বিশিষ্ট ধান ক্ষেত বা ধান বীজের বেড বানানো হয়েছে। এটি সাধারণত পাহাড়ি এলাকায় দেখা যায়। এটি নদীর পাড়, যেহেতু এখানে বেশ উঁচু, তাই এটাকে কেটে কেটে এই বেডটি তৈরি করা হয়েছে। অসাধারণ লাগছে, কিন্তু শুধু এই জায়গাটুকুই একটা এক্সেপশনাল একটা ভিউ অথবা এক্সেপশনাল একটা বিষয় আমাদের সামনে তুলে ধরেছে। মনে হয় ব্রিজের উপর দিয়ে হাঁটতেই থাকি, আরও চলে যায়, কিন্তু আমাদের যেহেতু আরও একটি লক্ষ্য আছে, শুধু রহনপুরে আসা নয়, আসলে আমাদের লক্ষ্য আরও দূরে, আরও সুন্দর একটি জায়গায় যাব। এবং সেই জন্যেই আমরা এখান থেকে আর কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি টবি তুলে ফিরে আসলাম। নদীতে মানুষ গোসল করছে, দেখুন একদম নিচে। এই যে ডান পাশটা, এটি চলে গেছে মালদার পুনর্ভবা অর্থাৎ পোরশা টোরশা ওই দিক দিয়ে ভিতরে ঢুকে গেছে। আর একটু সামনে এগিয়ে বাম দিকে এটি মহানন্দা নদীর সঙ্গে মিশেছে। মহানন্দা নদীটি মালদার নিচ দিয়ে, মালদা শহরের পাশ দিয়ে একটু দূর দিয়ে এসে আমাদের ভোলাহাটের ভিতর দিয়ে ঢুকে পড়েছে নদীটি। এবং দুটো নদী একসঙ্গে মিলিত হয়ে, পুনর্ভবা এবং মহানন্দা মিলিত হয়ে মহানন্দা নাম ধারণ করে সেটি চাঁপাইনবাবগঞ্জের দিকে চলে গেছে। বন্ধুরা, আমি ভীষণভাবে উপভোগ করছি এই সবুজাভ নদীর পানিকে, দুপাশের সৌন্দর্যকে, এবং অনেক উপর থেকে এই জায়গাটি দেখতে এরিয়াল ভিউ মনে হচ্ছে, ঠিক ড্রোন ভিউ যেমন লাগে, উপর থেকে নদীর তলা বা নদীর পানির লেভেলটি দেখতে সেই রকমই মনে হচ্ছে। যাই হোক, এই সময়কালটা একটু আগের, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শেষের দিকের সম্ভবত আমার এই ভিডিওটি গ্রহণ করা, যে কারণে গায়ে একটু মোটা কাপড় দেখছেন। এখন দেখলে আপনাদের একটু আশ্চর্য লাগবে যে আমি এই গরমে কী করে এইভাবে আছি। আসলে এখনকার না, ছবিটি মাসখানেক বা 1-1.5 মাস আগে নেওয়া। আমরা সেখান থেকে ফিরে এসে রহনপুর স্টেশনে চলে এসেছি। দেখুন, রহনপুর স্টেশনের নাম লেখা রয়েছে। আমরা প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে আছি এবং এখানে একটি মালগাড়ি দেখতে পাচ্ছি। আমি বাম দিকে যে অংশটি দেখছি এটি রাজশাহী অভিমুখে গেছে, এবং ডান দিকে যেটি দেখছি সেটি সিঙ্গাবাদ হয়ে মালদা চলে গেছে বা ইন্ডিয়ার দিকে ঢুকে পড়েছে। এখানে যে কম্পার্টমেন্টগুলো দেখছি সেগুলোর অধিকাংশই হিন্দিতে লেখা। এর মানেই হলো এগুলো ইন্ডিয়া থেকে কোনো মালপত্র নিয়ে আমাদের দেশে ঢুকছে। আমরা স্টেশনটা ঘুরে আমরা ছুটে চলেছি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে, যা আপনারা পরের পর্বে দেখতে পাবেন। সেটিও খুব আকর্ষণীয়। আমি আশা করব পরের পর্বটি দেখার জন্য অপেক্ষা করবেন, এবং পরের পর্ব এখানে আসার সাথে সাথে আপনারা সেটি দেখবেন বা দেখতে পারবেন। আমাদের সাথেই থাকুন, আমার সাথে থাকুন। শফিকস রোমিংয়ের পক্ষ থেকে আমি শফিকুল আলম আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি, এবং শেষবারের এই শুভেচ্ছা শুরুর না, এই শুভেচ্ছা শেষের শুভেচ্ছা, এই জন্যই যে পরবর্তী পর্ব আপনি আমাদের সঙ্গেই থাকবেন বা আমার সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।